হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আশা করি তোমরা খুব ভালো আছো, তোমাদের ঈদ সুন্দরভাবে কাটছে। তো এখন যারা আমাদের যে অনেক সময় বলে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ চলতেই থাকে। তো আজকে ঈদ, কালকে দুর্গাপুজো, পরশুদিন দেওয়ালি। তো তোমরা এই যে যারা স্টুডেন্ট, তাদের কাছে কিন্তু ঈদ, দুর্গাপুজো, দেওয়ালি এগুলো করতে গেলে কিন্তু টাইম পাওয়া যাবে না, প্র্যাকটিক্যালি বলছি। হ্যাঁ, তো তোমাদের কি করতে হবে? অবভিয়াসলি মজা করার সময় তো খুব মজা করতে হবে, কিন্তু মজাটা এখন একটু লিমিটেড করতে হবে। জানবে যে লাইফের আলটিমেটলি তুমি যদি মনে করো যে তুমি এই যে ঈদ, দুর্গাপুজো এগুলো ভালোভাবে সেলিব্রেট করবে, লিটারালি ভালোভাবে মিনিংফুলি সেলিব্রেট করবে, তাহলে ধরো এমন একটা জায়গায় চলে যাও বা এমন একটা নিজেকে পজিশনে নিয়ে যাও যেখানে গিয়ে তুমি সেই জায়গায় সেই অ্যাটমসফিয়ারে গিয়ে নিজেকে সেলিব্রেট করতে হবে, বা সেই অ্যাটমসফিয়ারে গিয়ে তুমি সেলিব্রেট করো। সাপোজ তুমি নেক্সট ইয়ারে ধরো, যারা আজকে এখন ক্লাস 12 পড়ছো বা রানিং ইয়ারে আছো, বা যারা ড্রপ দিয়েছো, তারা ধরো কোথাও কোনো একটা আইআইটিতে গিয়ে তোমাদের ঈদ সেলিব্রেট করলে বা দিওয়ালি সেলিব্রেট করছো, এটা কেমন লাগবে? বা সাপোজ ধরো কেউ এমসে চলে গেলে বা কোনো একটা ভালো মেডিকেল কলেজে গেলে, সেখানে গিয়ে তুমি কিভাবে সেলিব্রেট করছো সেই জায়গাটাকে, সেটা কেমন লাগবে? জাস্ট একবার ভেবেই দেখো, তাই না? তাহলে আমরা কি করতে পারি? পড়াশোনাটাকে অবভিয়াসলি প্রায়োরিটি রাখতেই হবে। এনিওয়ে একটা বছর প্রায়োরিটি রাখো, তাহলে দেখবে তোমার লাইফটা অন্যরকম হচ্ছে। আমরা যদি বলি ধরো যে এই বছরটা 2023, এই 2023-এর বছরটাতে আমরা প্রত্যেক দিন ধরো বাড়িতে বসে 8 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করছি, আমরা ঈদ, দুর্গাপুজো এগুলো সেভাবে অ্যাটেন্ড করছি না, তারপরে গিয়ে আমরা হার্ড ওয়ার্ক করছি, সব কিছু করছি, আমার লাইফের সাথে সব কিছু কাট অফ হয়ে যাচ্ছে, আমরা হয়তো সোশ্যাল মিডিয়া ইউজ করছি না, সব স্ট্রাগলগুলো নিচ্ছি, কিন্তু আলটিমেটলি যদি আমরা একটা কোনো জায়গায় কোনো কলেজে পৌঁছে গেলাম, কোনো মেডিকেল কলেজ পৌঁছে গেলাম, কোনো আইআইটি চলে গেলাম, যাদবপুর চলে গেলাম, বা কোনো একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকে গেলাম, তাহলে ইন দ্যাট কেস তুমি ভালো করে জাস্ট নোটিস করে দেখো যে তোমার পরবর্তী 60 ইয়ার্স বা পরবর্তী 50 ইয়ার্স তোমাকে কি করতে হবে, বা দিওয়ালিতে তুমি কি করবে সেটার কথা ভাবতে হবে না, প্র্যাকটিক্যালি, তাই না? তাহলে আমার যদি এই 2 বছর বা এই একটা বছর যদি আমি হার্ড ওয়ার্ক করি, আর সেটা যদি আমাকে পরবর্তী 60 ইয়ার্সকে সিকিওর করে দেয়, তাহলে আমি এই একটা বছরের বা 2 বছরের হার্ড ওয়ার্কটা নেবো না? আমার মনে হয় নেওয়াটা বেস্ট হবে। তাহলে টেক দ্যাট হার্ড ওয়ার্ক, লাইফে এটা হার্ড ওয়ার্কটাকে নিয়ে চলো, জানবে ইউ উইল বি দ্য সাকসেসফুল, ইউ উইল বি দ্য উইনার। ওকে, তো চলো আজকের পড়া শুরু করবো ক্যাপাসিটার আর ক্যাপাসিটেন্স নিয়ে। কি বললাম? ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স জায়গাটা আমাদের জানবে যে এই অধ্যায় বাংলায় বলে ধারকত্ব, হাইলি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটাতে কি বলবো, একজন টিচারের অনেক ভূমিকা থাকে। জানবে সাবজেক্টটা এত একটু ডিফিকাল্ট টাইপের আছে, বা ডিফিকাল্ট ইন দ্য সেন্স কি, ওর ফিল নেওয়া বলে না সাবজেক্ট ফিজিক্স সাবজেক্টটাই যদি ফিল নিয়ে পড়ো, শুধু ফিজিক্স নয়, ফিজিক্সের সাথে তুমি বলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, সঙ্গে পলিটি, যে কোনো সাবজেক্ট পড়ো না কেন, যখন পড়বে সেটাকে ফিল নিয়ে পড়ার চেষ্টা করো, সেটাকে রিয়ালাইজ করেছে পড়ার চেষ্টা করো, সেটা কি জিনিস বলছে সেটা যদি বোঝার চেষ্টা করো, তাহলে জানবে সাবজেক্টটা পড়ে আনন্দটাই অন্যরকম পাবে, আমি তোমাকে বলছি। ওকে, এবার ঘটনা হচ্ছে, আমি কি বললাম, যখন এই ক্যাপাসিটার চ্যাপ্টারটা পড়বো, এক্স্যাক্টলি জিনিসটা কি হয় এটা অনেক ছেলেমেয়েদের মাথার উপরে চলে যায়, যে ক্যাপাসিটারটা কি, খায় না গায়ে মাখায় না মাথায় দেয়, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার থাকে। তো ক্যাপাসিটার জিনিসটা কি, এই জায়গাটা বোঝার জন্য একজন আমাদেরকে টিচারদেরকে অনেক ভালোভাবে জায়গাটাকে প্রেজেন্ট করতে হয় তোমাদের সামনে, ঠিক আছে? তাহলে জায়গাটা বোঝা যায়। তো জানবে আমরা যদি আমরা একটা সাবজেক্টের মধ্যে ঢুকে যাচ্ছি, দেখো এখন ভালো করে ফোকাস করো, আমরা কি বলছি, যদি কোনো একটা সাপোজ ধরো আমার কি আছে, সার্কিট আছে, কোনো একটা সার্কিট, কোনো কিছু বানাচ্ছো, তারপর তুমি রেডিও, টিভি, টেলিভিশন, ক্যামেরা, মোবাইল ফোন, তুমি কোনো কিছু বা কোনো একটা বড় মেকানিক্যাল যন্ত্র, কোনো একটা যন্ত্র বানাচ্ছো, সেগুলো আগে কি ওর মধ্যে একটা সার্কিট থাকে, কোনো একটা সার্কিট সিস্টেম থাকে কিনা আলটিমেটলি। তো এই সার্কিটের মধ্যে আমরা দেখেছি রেজিস্ট্যান্স একটা অপরিহার্য জিনিস, রেজিস্ট্যান্স তোমার থাকেই থাকে। রেজিস্ট্যান্স আলটিমেটলি কি, লোড ফর্মে যদি বলো, লোড বলো বা রেজিস্ট্যান্স বলো, আলটিমেটলি কি, কোনো যে টিউব লাইট, পাখা, ফ্যান, এগুলো সব কি আলটিমেটলি এর মধ্যে রেজিস্ট্যান্স আছে, আলটিমেটলি এগুলোই কি লোড বা রেজিস্ট্যান্স বলতে পারো। তো রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্স একটা কিন্তু একটা কম্পোনেন্ট কার, একটা সার্কিটের মধ্যে। তাহলে একটা সার্কিটের একটা মেন কম্পোনেন্ট, যেটা ছাড়া আমরা সার্কিটকে কল্পনাই করতে পারি না, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে একবার লোড যেটা বলছি আমি আলটিমেটলি, তাহলে আমি কি বললাম, যে একটা সার্কিটের অন্যতম, একটা ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রনিক্স সার্কিটের একটা মেন কম্পোনেন্ট হচ্ছে রেজিস্ট্যান্স থাকতেই হবে। সেরকম আমরা জানবো এই যে ক্যাপাসিটার, এরপরে আর একটা পড়বে ইন্ডাক্টর, এই তিনটে কিন্তু একটা কি বলবো সার্কিটের মেজর কম্পোনেন্ট। তিনটে ছাড়া একটা সার্কিট বা একটা কি বলবো সার্কিটে আধুরা থেকে যায়, একদম অসম্পূর্ণ কমপ্লিটলি। তাহলে কি বললাম, যে কোনো একটা সার্কিটের মধ্যে তিনটে মেজর কম্পোনেন্ট থাকে। তোমরা অনেক আরও অনেক কম্পোনেন্ট, এরকম যে তিনখানায় আছে এরকম কিছু না, আরও অনেক কম্পোনেন্ট থাকে, কিন্তু মেজর তিনখানা কম্পোনেন্ট যদি বলো, তাহলে একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে ইন্ডাক্টর, একটা হচ্ছে ক্যাপাসিটার। তো তোমরা রেজিস্টার নিয়ে, রেজিস্ট্যান্স নিয়ে অনেক পড়াশোনা করেছো, রেজিস্ট্যান্স তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটিতে অলরেডি আমিও পড়াবো। তো
তো রেজিস্ট্যান্স তুমি পড়বে। সেকেন্ড হচ্ছে গল্প, সেটা হচ্ছে আমরা এখন পড়বো ক্যাপাসিটার, আর ইএমআই ওখানে গিয়ে পড়বে তোমরা ইন্ডাক্টর। ঠিক আছে, তো আমরা বললাম কি একটা ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে তিনটে কম্পোনেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, একটা বললাম রেজিস্ট্যান্স, একটা বলছি ক্যাপাসিটার, আর একটা বললাম ইন্ডাক্টর। তো এই যে ইন্ডাক্টরের গল্প পরে পড়বো, বাংলায় ওকে সাবেশাঙ্ক বলা হয়। ঠিক আছে, মানে সাবেশাঙ্ক এগুলো পরে আসবে। আর এখন আমরা বলবো ক্যাপাসিটার, যেটাকে বলে ধারক, আর এটা যে ক্যাপাসিটারের আরেকটা হচ্ছে ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে ধারকত্ব। তো এই ধারকত্ব যে জিনিসটা, এই কনসেপ্টটা কি সেটা আমরা এবার বুঝবো। ঠিক আছে, এবার দেখো যে আমার এটা বললাম না, এটা বোঝার জন্য আমাকে অনেক গল্প বোঝাতে হবে তোমাকে, কারণ এই জায়গাটা টোটালি বোঝার জায়গা, একজন টিচারের অনেক বড় ভূমিকা থাকে এই চ্যাপ্টারটা বোঝানোর জন্য। তাহলে প্রথম কথা একটা জিনিস আমার মাথায় ক্লিয়ার হয়ে গেল যে না স্যার, যে ক্যাপাসিটার জিনিসটা কি, যে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মেজর কম্পোনেন্ট। কি বললাম, একখানা ইলেকট্রিক্যাল যদি সার্কিট হয়, সেই ইলেকট্রিক্যাল সার্কিটের তিনখানা মেজর কম্পোনেন্টের মধ্যে একটা মেজর কম্পোনেন্ট স্যার ক্যাপাসিটার। আমি কিছু জানি না, কিন্তু এটা বলতে পারবো এখন আপাতত যে না স্যার, ইলেকট্রিক্যাল সার্কিটের একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে ক্যাপাসিটার। এবার এই ক্যাপাসিটারটা বেসিক্যালি ভূমিকা কি পালন করে, দেখবে যে অনেক সময় আমি তোমাকে বলছি যে যাদের দেখবে মাঠের দিকে বাড়ি, মাঠে ঘাটে, যারা বেসিক্যালি চাষবাসের সঙ্গে যুক্ত, তারা একটু রিয়েলাইজ করতে পারবে যে দেখবে অনেক সময় আমরা কি করি, জেনারেটর যেগুলো বেসিক্যালি অটোমেটেড নয়, এখন তো অনেক চায়না মেশিন উৎপন্ন হয়ে গেছে, যে জল তোলার যে মেশিনগুলো হয় সেগুলোতে চালিয়ে দিলেই চলতে শুরু করে, এবার ফিতে টেনে। এখন দেখবে যে আগেকার দিনে আমরা বা এখনো দেখেছি, এখনো করে, যে একটা হ্যান্ডেল থাকে, আর এই হ্যান্ডেলটা দিয়ে বিশাল করে ঘুরাতে হয়, গাঁ করে ঘুরিয়ে টেনে নিতে হয়, তাই না? ঘুরিয়ে ওটাকে তারপরে টানতে হয়, কারণ ওখানে আমার ঝাটকা মারে আর কি, টেনে নিতে হবে। ঠিক আছে, তো ঘটনাটা কি হচ্ছে যে তোমার, যে এখানেও দেখবে যে একটা মেশিনটাকে চালাতে গেলে প্রথমে আমাকে কি হচ্ছে, বাইরে থেকে আমাকে নিজেকে ওকে সিঙ্ক্রোনাইজ করতে হচ্ছে, মানে নিয়ে এসে ওটাকে একটা প্রপার ভেলোসিটিতে ঘুরাতে হচ্ছে, যাতে ও কি করে, মানে জল তোলা শুরু করতে পারে, ওকে স্টার্ট নিতে পারে। স্টার্ট দেওয়ার জন্য ওকে হ্যান্ডেলটা দিয়ে ওকে কি করতে হয়, আমাকে ঘোরাতে হয়। আবার তোমরা দেখবে যে অনেক সময় দেখবে বাড়িতে ফ্যান খারাপ হয়ে গেছে, ঠিক আছে, ফ্যানটা দেখছে চলছে না, বা টেবিল ফ্যানের সঙ্গে অনেক সময় হয় যে একটা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে তুমি পাখাটাকে নড়ালে দেখছে পাখাটা আবার ঘুরতে শুরু করে দিল। মানে কি বললাম, পাখাটা ঘুরছিল না, সুইচ দিচ্ছিলে, দেখলে সুইচ দেওয়ার পর দেখি গু করে শব্দ করছে, আর শব্দটার পর দেখলে হালকা করে একটা পেন দিয়ে বা কাঠি দিয়ে ওটাকে জাস্ট ফ্যানটাকে জাস্ট ঘোরালে, একটুখানি পুশ করলে, তারপরে দেখি অটোমেটিক্যালি ঘুরতে শুরু করছে। ওকে, এরকম তোমরা দেখেছো লাইফে। আবার তোমরা দেখবে যে হঠাৎ করে দেখো এরকম ভাবনা ভাবো যে ধরো আরও যদি এক্সাম্পল চাও, তাহলে দেখবে অনেক সময় দেখি আমরা বাড়িতে দেখবে কি হয়, যে বাড়িতে জল তোলা মেশিন, পাম্প, তো পাম্প যখন চালানো হয় দেখবে যে পাম্পের জন্য তো আলাদা মিটার বক্সই লাগানোই থাকে। তো পাম্প যখন চলে তখন থেকে পাম্পের ওখানে যদি ডাইরেক্ট কারেন্ট দেওয়া থাকে, কোনো একটা মানে কি বলবো বাল্ব জ্বলে, তাহলে দেখবে পাম্প যখন চালালে তখন প্রথমে ইনিশিয়ালি বাল্বটা হালকা করে মিটমিটে হয়ে যায়, মানে একটুখানি বাল্বের মনে হবে দেখে যেন উজ্জ্বলতাটা কমে গেল, কি হলো, বাল্বটা হালকা লাইটটা মানে ডিম লাইট হয়ে গেল, এরকম মনে হবে। তারপরে আবার দেখতে সেই হয়ে যায়। তাহলে প্রথমে দিয়ে কি হলো, বাল্বটা যখন জাস্ট ওই মোটরটা যখন জল তোলা পাম্পটা চালালে, যখন তুমি জল তোলা পাম্পটাকে অন করলে দেখলে যে হালকা করে কি হলো, বাল্বটা মিটমিটে হয়ে গেল এরকম, তারপরে একটু পরে আবার নর্মাল হয়ে যায়। আবার তুমি দেখবে যদি বলি, তোমাদের মোবাইল টোবাইলে দেখতে হয়, বা ধরো যারা ছবি তুলতে গেছো কোনোদিন স্টুডিওতে, দেখবে কি যে ছবি তোলার সময় যে এমন ক্যামেরার হচ্ছে ফ্ল্যাশ লাইটটা তোমার মানে একদম মানে ফ্ল্যাশ লাইটটা এমনভাবে তোমার হলো, চোখে লাগলো, মনে হচ্ছে একদম চোখ টোক ধাঁধিয়ে গেল, তাই না? জাস্ট ক্লিক করলো আর ফ্ল্যাশ লাইটটা গিয়ে তোমার চোখে পড়লো। তার মানে ঘটনা হচ্ছে দেখবে দেখে মনে হচ্ছে প্রচণ্ড মানে কি বলবো, মনে হচ্ছে 200 ওয়াটের বাল্ব জ্বলে দিয়েছে, বা তারও বেশি ওয়াটের বাল্ব, মানে 400 ওয়াটের বাল্ব জ্বলছে, বা সাপোজ ধরো বেশি বিশাল হাই ভোল্টেজে একটা মানে কানেকশন দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে বাল্বটা জ্বালানো হচ্ছে, এরকম ফিল হয়ে যায়। তো ঘটনা হচ্ছে এগুলো কেন ফিল হচ্ছে, সব কটাতে জায়গাতেই আমার কি আছে, ক্যাপাসিটারের ভূমিকা আছে, সব কটা জায়গাতে ক্যাপাসিটার আছে। মানে ঘটনার কি হচ্ছে যে ক্যাপাসিটার হচ্ছে কিন্তু দেখো তোমার যদি আমি বলি যে ক্যামেরার বাল্বটা আছে, ক্যামেরা যে তোমার লাইটটা হচ্ছে ফ্ল্যাশ লাইটটা, সেই ফ্ল্যাশ লাইটটা কিন্তু তোমার কি বলবো যে মানে 4 ভোল্ট 5 ভোল্টের ব্যাটারিতে চলছে, কিন্তু দেখে মনে হচ্ছে কি যে মনে হচ্ছে 200 ভোল্টের ব্যাটারি ওকে সাপ্লাই দেওয়া হচ্ছে, রাইট? এরকম কিন্তু হয় না। তো এই যে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দিয়ে দিচ্ছে, হঠাৎ করে ঝটকায় ইনস্ট্যান্টেনিয়াস একটা এনার্জি দিয়ে দিচ্ছে। মানে কি বলবো, যখন তোমার দেখো ফ্যান চলছিল না, কিন্তু হঠাৎ করে তুমি বাইরে থেকে চালালে, বাইরে থেকে কি বলবো যে একটা লাঠি দিয়ে তুমি জাস্ট ঘুরিয়ে দিলে, তখন চলতে শুরু করলো। মানে তখন অনেকে দেখবে বলে ফ্যানের কন্ডেন্সার খারাপ হয়ে গেছে, মানে কন্ডেন্সারটা আলটিমেটলি করতো, ওর তো স্থিতিজাড্যতে আছে, এবার বোঝার চেষ্টা করো, ফ্যানটা তো স্থিতিজাড্যতে ছিল, তাই না? তো ও যখন স্থির ছিল, ওই স্থির এত একটা ফ্যানের ওজন আছে, সেই ফ্যানটাই ঘোরাতে গেলে একটা বিশাল পরিমাণে কি লাগবে, এনার্জি লাগবে। তো ওই এনার্জিটা ডাইরেক্ট ব্যাটারি বা ডাইরেক্ট কারেন্ট আমাদেরকে মানে সাপ্লাই করতে পারবে না। তো আমাদের ক্যাপাসিটার বেসিক্যালি কি করে, যে হঠাৎ করে ও আগে থেকে ওই এনার্জি নিজের মধ্যে স্টোর করে নেয়, যে যখনই লাগবে হঠাৎ করে প্রচুর পরিমাণ এনার্জি পাস করে দেবে ইনস্ট্যান্টেনিয়াসলি। যখন হঠাৎ করে প্রচুর পরিমাণ এনার্জি পেয়ে যাবে, তখন ফ্যানটা ঘুরে যাবে।
বা হঠাৎ করে যখন আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালছি তখন হঠাৎ করে যেহেতু প্রচুর পরিমাণ এনার্জি যায় ক্যাপাসিটার থ্রু থেকে, তার জন্য প্রচুর মনে হচ্ছে আমার আলোটা জ্বলছে, প্রচণ্ড লেভেলে হচ্ছে, একদম চোখটুক মনে হচ্ছে ধাঁ দিয়ে যাচ্ছে, তাই না? তো ঘটনা হচ্ছে যে আমার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট চাই, কি চাই? ইনস্ট্যান্টেনিয়াস প্রচুর পরিমাণ এনার্জি। তাহলে ক্যাপাসিটার এই জিনিসটা কি করে? ক্যাপাসিটার এই জিনিসটা ইনস্ট্যান্টেনিয়াসলি প্রচুর পরিমাণে এনার্জি সাপ্লাই করতে পারে। কি করতে পারে? ইনস্ট্যান্টেনিয়াসলি প্রচুর। স্যার বলবে যে, তখন বলবে যে তোমরা স্যার আপনি বললেন ক্যাপাসিটার এনার্জি সাপ্লাই করছে মানে ইনস্ট্যান্টেনিয়াসলি, তাহলে স্যার ব্যাটারির ভূমিকা কি? ব্যাটারি তো স্যার কাজ করছে, জানবে ব্যাটারিটা স্টেডি ওয়েতে কি করতে পারে? এনার্জি সাপ্লাই করতে পারবে। জানবে ব্যাটারি, একটা প্রথম কথা বলে রাখি, ব্যাটারি ও কিন্তু হঠাৎ করে প্রচুর পরিমাণে এনার্জি দিতে পারবে না, ও একটা সাপ্লাইয়ের ক্ষমতা আছে, মানে সাপ্লাইও করতে হবে। কিন্তু ক্যাপাসিটার কি করে? ওই ব্যাটারিটা থেকে আগে ইলেকট্রিক মানে চার্জ নিয়ে ও নিজের মধ্যে স্টোর করে দেবে, ঠিক আছে? নিজের মধ্যে কি করবে? স্টোর করবে এনার্জিটা ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। আর যখন ইলেকট্রিক ফিল্ডের ফর্মে ও এনার্জি স্টোর করবে তখন হঠাৎ করে একদম ফ্লাশ মেরে দেবে, মানে প্রচণ্ড পরিমাণে ও কি করবে? একসঙ্গে ইনস্ট্যান্টেনিয়াসলি কারেন্ট পাঠিয়ে দেবে, মানে এনার্জি পাঠিয়ে দেবে। তাহলে ক্যাপাসিটার হচ্ছে একটা, দেখুন এখন মধ্যে আমি কিছু বোঝাতে পারলাম না, মানে জাস্ট ওভারঅল আলোচনা দিচ্ছি যে ক্যাপাসিটার হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা মানে কি বলবো কম্পোনেন্ট, যেটা ইনস্ট্যান্টেনিয়াসলি প্রচুর পরিমাণ এনার্জি মানে ইমিডিয়েটলি দিয়ে দেবে। কি বললাম? ইনস্ট্যান্টেনিয়াসলি হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাই করে দেবে কে? ক্যাপাসিটার। এই রোলটা পালন করে কে? ক্যাপাসিটার পালন করে। ওকে, এবার ঘটনা হচ্ছে, চলো অনেক আলোচনা করলাম, এবার আমরা গল্পের মধ্যে ঢুকি। যে ক্যাপাসিটার জিনিসটা বেসিক্যালি আমরা বুঝলাম জিনিসটা কি হয়, যে এটা হচ্ছে এটা একটা মেজর কম্পোনেন্ট কার? ইলেকট্রিক্যাল সার্কিটের। আর ইলেকট্রিক্যাল সার্কিটের মেজর কম্পোনেন্ট এটা প্রোভাইড কি করছে? ইনস্ট্যান্টেনিয়াস হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি যদি সাপ্লাই করতে হবে, যে বা লাগবে, এরকম সার্কিটের রিকোয়ারমেন্ট আছে, তাহলে আমার কি লাগবে? ক্যাপাসিটার লাগবে। আর আমাদের জানবে ক্যাপাসিটার ছাড়া আমাদের জীবন একদম আধুরা। ফ্যানের দেখো একদম ক্যাপাসিটার থেকে শুরু করে তোমার মোবাইল, ল্যাপটপ সব জায়গাতে কি আছে? ক্যাপাসিটার লাগানোই আছে, মানে এছাড়া আমরা চলতে পারবো না। ওকে, তো চলো এবার হচ্ছে জিনিসটা আমরা যদি বলি যে স্যার ক্যাপাসিটার তো বুঝলাম, তাহলে ক্যাপাসিটেন্স লিখেছেন এখানে, ক্যাপাসিটেন্স জিনিসটা কি বোঝান একটুখানি? তাহলে ক্যাপাসিটেন্স যদি জিনিসটা বলা হয়, ক্যাপাসিটার জিনিসটা কি? একটা তো বলো কি ডিভাইস বলবো না, একটা হলো কম্পোনেন্ট। আর এর ক্ষমতা বা এর পাওয়ারটা করার জন্য আমরা এই ক্যাপাসিটেন্সটাকে নিয়ে আসি। ক্যাপাসিটেন্স শব্দটা বেসিক্যালি আমি যদি বলি, একে ডিফাইন করি, তো ক্যাপাসিটি টু হোল্ড দ্য চার্জ, এটা কি বলা হবে? ক্যাপাসিটি টু হোল্ড দ্য চার্জ। এই চার্জকে ধারণ করার ক্ষমতা, এ কতটা চার্জ ধারণ করতে পারবে সেটা তার ক্যাপাসিটেন্স বলা হয়, ঠিক আছে? ক্যাপাসিটি টু হোল্ড দ্য চার্জ। আপাতত জাস্ট জেনে রাখো ক্যাপাসিটেন্স কি হলো? ক্যাপাসিটি টু হোল্ড দ্য চার্জ, কত পরিমাণে ও চার্জকে হোল্ড করতে পারে সেটাকে তার কি বলা হয়? ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স। কি বলা হয়? ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স। ওকে, আচ্ছা এবার দেখো এই জায়গাটাতে আমি যেটা বলবো, যে আমাদের ক্যাপাসিটারে আলটিমেটলি এনার্জিটা আসছে কি করে? একটা ক্যাপাসিটারে আলটিমেটলি বলছে স্যার ক্যাপাসিটার হচ্ছে প্রচুর পরিমাণে এনার্জি সাপ্লাই করে, তাই না? তো বিজ্ঞানীরা প্রথমে বলছে স্যার ঠিক আছে, এরকম একটা আমার ডিভাইস দরকার, যেখানে বা এমন একটা কম্পোনেন্ট দরকার যে ইনস্ট্যান্টেনিয়াসলি প্রচুর পরিমাণে এনার্জি ছাড়তে পারে, এরকম একটা জিনিস আমার তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য বললো যে আলটিমেটলি এনার্জি স্টোর করবে কি করবে? তো বিজ্ঞানীরা বললো আমাদের তো ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের ফর্মে আমরা স্টোর করতে পারি। তো সাপোজ ধরো একটা, আমি কি বললাম, এখানে ধরো একটা তুমি একটা গোলক নিয়েছো আর ব্যাসার্ধের, কত ব্যাসার্ধের? আর ব্যাসার্ধের একটা গোলক আছে। আর এই গোলকটা কি করছে? একে চার্জ দিয়েছো, তুমি কি চার্জ দিয়েছো? ধরো কিউ পরিমাণ চার্জ, প্লাস কিউ পরিমাণ এখানে চার্জ দেওয়া আছে। তাহলে এর মধ্যে প্লাস কিউ পরিমাণ যদি চার্জ দেওয়া হয়, কি বললাম? প্লাস কিউ পরিমাণ যদি চার্জ দাও, তাহলে এর বিভব কত হবে? এর বিভব হবে ভি ইকুয়ালস টু কে কিউ বাই আর। কত হবে? কে কিউ বাই আর। বিভব মানে তুমি কি জানো? বিভব মানে জানো তুমি যে কোনো একটা, আমি বলেছি অসীম দূরত্ব থেকে একটা চার্জকে আনতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটাই এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে যায়, স্থিতি শক্তি রূপে স্টোর হয়। তাহলে অসীম দূরত্ব থেকে যখন একটা চার্জকে কোনো এখানে নিয়ে আসতো এর সারফেসে, সেটা আনার জন্য কিউ পরিমাণ চার্জ আনতে গেলে তোমাকে ভি ইকুয়ালস টু কে কিউ বাই আর, এটা হচ্ছে তার কি? পোটেনশিয়াল। এই পরিমাণে পোটেনশিয়াল কি হচ্ছে বা এনার্জি স্টোর হচ্ছে, সেটা হচ্ছে বি। তাহলে একটা জিনিস ভেবে দেখো, এটা পজিটিভ চার্জ যেহেতু, তাহলে এখান থেকে বলরেখা বার হবে, তাই তো? এখান থেকে বলরেখাগুলো বার হয়ে যাবে, মানে ফোর্স লাইন্সগুলো বার হয়ে যাবে। ওকে, ইলেকট্রিক ফোর্স অফ লাইন এইভাবে বার হচ্ছে। কত দূরে যাবে বার হতে হতে? তাহলে এটা যে তোমার পৌঁছাবে কোথায়? ইনফাইনাইটে পৌঁছাবে। মানে ঘটনা হচ্ছে এই ফোর্স লাইনের যদি রেঞ্জ বলি, তাহলে ইলেকট্রিক্যাল ফোর্স লাইনের রেঞ্জ কত দূর থেকে কত দূর? আর রেডিয়াস, আর ব্যাসার্ধের রেডিয়াস থেকে ইনফাইনাইট পর্যন্ত চলবে। কি বললাম? এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলোর যে মানে কিছু কোথা থেকে কোথায় চলছে? আর থেকে ইনফাইনাইট পর্যন্ত চলছে। আর থেকে কত দূর চলছে? ইনফাইনাইট পর্যন্ত।
তাহলে তুমি একটা ভালো করে মানে হিসাব করে দেখো যে এই যে তুমি একটা কি বললে যে একক ধনাত্মক আধানকে আনতে এই পরিমাণ চার্জ লাগছে, সেটা তার মধ্যে কি রূপে স্টোর হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি রূপে। কিন্তু এই এনার্জিটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, এক জায়গাতে বদ্ধ অবস্থায় নেই। কিন্তু আমার তো চাই বদ্ধ অবস্থায়, কারণ ক্যাপাসিটার কি বলছি, ক্যাপাসিটার হচ্ছে এমন একটা মানে কম্পোনেন্ট যেটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইনস্ট্যান্টেনিয়াস দিয়ে দেয়। প্রথম কথা এনার্জি তো এর মধ্যে আসবে, তুমি এনার্জি পেয়ে যাবে এখানে। এনার্জি কি রূপে হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি ফর্মে তোমার স্টোর হচ্ছে, মানে বিভব রূপে। কিন্তু ঘটনা হচ্ছে সেটা কতদূর থেকে কতদূর বিস্তার হচ্ছে, আর থেকে ইনফাইনাইট। কারণ কি, কারণ আমরা জানি এই যে মানে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফোর্স লাইন বা ফিল্ড লাইন্স, সেটা কি করছে, সেটা আলটিমেটলি সেখানকার ফোর্সকে রিপ্রেজেন্ট করছে, সেই অবস্থা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে রিপ্রেজেন্ট করছে। আলটিমেটলি কি সেখানে এনার্জিটা তার মানে ডিস্ট্রিবিউটেড হয়েতে আছে, এনার্জিটা পুরো ছড়িয়ে আছে কোথা থেকে কোথায় পর্যন্ত, আর থেকে ইনফাইনাইট পর্যন্ত। প্রথম কথা বললে যে স্যার প্রচুর তো এনার্জি দিলাম, কিন্তু এনার্জিটা কাজের নয়, এনার্জি ছড়িয়ে আছে। কিন্তু আমার তো চাই কি মানে একটা কনসাইজ এনার্জি দরকার। কি ফর্মে দরকার, ইলেকট্রিক ফিল্ড। এখানে ইলেকট্রিক তার মানে কি ক্যাপাসিটারের মধ্যে যে এনার্জিটা থাকে সেটা কি ফর্মে থাকে, সেটা ইলেকট্রিক ফিল্ড ফর্মে থাকে। আমি এখানে লিখে দিচ্ছি ক্যাপাসিটার যে এনার্জিটা কি ফর্মে থাকে, ইলেকট্রিক ফিল্ড। তাই বললাম ইলেকট্রিক ফিল্ড ফর্মে কি থাকে, এর মধ্যে স্টোর থাকে। তাহলে বললাম ক্যাপাসিটারে হচ্ছে বেসিক্যালি আমি বারবার একটা কথা বলছি, তার কারণ হচ্ছে যেটা বুঝতে হবে। ক্যাপাসিটার হচ্ছে বেসিক্যালি কি একটা এমন একটা কম্পোনেন্ট যেটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইনস্ট্যান্টেনিয়াসলি প্রোভাইড করতে পারে। একদম হঠাৎ করে মুহূর্তের মধ্যে প্রচুর এনার্জি দরকার, কে দিয়ে দেবে, ক্যাপাসিটার। ক্যাপাসিটার যে এনার্জি প্রোভাইড করছে, তো এনার্জিটা স্টোর কি করে করে, এনার্জিটাকে স্টোর করে ইলেকট্রিক ফিল্ড ফর্মে। কার ফর্মে, তড়িৎ ক্ষেত্রের রূপে নিজের মধ্যে স্টোর করে রাখে। আমি এটার সাথে প্রবলেম কি হচ্ছে, এটার মধ্যে আমার এনার্জি আছে, কিন্তু এই এনার্জিটা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার কাছে বদ্ধ অবস্থায় নেই। কিন্তু আমার তো চাই বদ্ধ অবস্থায়, নিলে আমি দেবো কি করে, তাই না? আমি দেবো কি করে, আমার এনার্জি পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, বিক্ষিপ্ত হয়ে আছে। যদি এনার্জি বিক্ষিপ্ত হয়ে থাকে, তাহলে কি আমি ওখানে এনার্জি ওকে একসঙ্গে ইউজ করতে পারবো, দিতে পারবো, পারবো না। সেই জন্য ঘটনা হচ্ছে আমাদের প্রবলেম হয়ে গেল লাইফের। কি প্রবলেম, যে না স্যার আমাদের কাছে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে ক্যাপাসিটি আমার কাজ করতে পারবে না। ক্যাপাসিটিটা তখন বিজ্ঞানীরা চিন্তায় পড়ে গেল। কি করলো বিজ্ঞানীরা, চিন্তায় যে আমার তো ভাই এনার্জিটা পাচ্ছি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পাচ্ছি, তো এটা তো কোনো ভাই ভূমিকা পাচ্ছি না। তো তখন বললো ঠিক আছে, ভাবা কি যাই, তো দেখা যাক। তার আগে আমি আবার একটা কনসেপ্ট ক্লিয়ার করছি, ক্যাপাসিটেন্স জায়গাটা দেখো এবার। তাহলে এই ভাবনাটা আমরা বুঝতে পারলাম আপাতত, যে আমাদের কাছে প্রবলেম কি তৈরি হলো, যে না স্যার আমাদের কাছে ক্যাপাসিটার তৈরি করতে যাচ্ছিলাম, তো ঘটনা আমরা এরকম একটা ডিভাইস যেটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দিয়ে দেবে ইনস্ট্যান্টেনিয়াসলি। কিন্তু ঘটনা হয়েছে কি, স্যার ইলেকট্রিক ফিল্ড ফর্মে যখন দিচ্ছে তখন দেখছি আমার ছড়িয়ে ছিটিয়ে থাকছে, তো এটা আমাদের প্রবলেম। তো প্রবলেমটাকে সলিউশন করতে যাওয়ার জন্য আমার আরেক কিছু মানে কনসেপ্ট দরকার, সেগুলো আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স মানে কি হলো, ক্যাপাসিটি টু হোল্ড দ্য চার্জ। ক্যাপাসিটি টু হোল্ড দ্য চার্জ মানে তুমি এই যে, তাহলে কি দেখো, আমাদের ক্যাপাসিটেন্স মানে হচ্ছে ক্যাপাসিটি টু হোল্ড দ্য চার্জ। আর কি বলেছিলাম, এখানে আমরা ক্যাপাসিটারের মধ্যে বেসিক্যালি ক্যাপাসিটার হচ্ছে প্রচুর পরিমাণ এনার্জি নেবে, হঠাৎ করে এনার্জি ইনস্ট্যান্টেনিয়াস দিয়ে দেবে। এবার গল্প হচ্ছে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আমরা গল্পটা কি করে বুঝবো, এখানে আলটিমেটলি চার্জ দিচ্ছিলাম, চার্জ এনে এর মধ্যে রাখলাম, সেই জন্য এখানে কি এনার্জি বিল্ড আপ হলো। আর এনার্জি কি ফর্মে রাখছে, এখানে ইলেকট্রিক ফিল্ডের ফর্মে। তাহলে কোথাও গিয়ে আমরা চার্জ যদি দিই, সেখানে ইলেকট্রিক ফিল্ড আলটিমেটলি আসবে, আর সেখানে আমরা অ্যাসোসিয়েটেড এনার্জিটা পাবো। তাহলে ঘটনা হচ্ছে ক্যাপাসিটি টু হোল্ড দ্য চার্জ যদি বলতে চাই আমি, তাহলে এর মধ্যে কিউ চার্জ দিলাম বলে এর মধ্যে কি এলো, এনার্জিটা এলো, আর এনার্জিটা বিস্তীর্ণ হচ্ছে। ঘটনা প্রবলেম তো এটা আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমরা এনার্জিটা পাচ্ছি কেন, কারণ মধ্যে ইলেকট্রিক ফিল্ড আছে। ইলেকট্রিক ফিল্ড কেন আছে, কারণ মধ্যে চার্জ আছে। তাহলে আলটিমেটলি আমি বললাম, সাপোজ ধরো কারোর ভি পরিমাণ ভোল্টেজ বাড়াচ্ছ, এর ভি ভোল্টেজ বাড়িয়েছো, তাহলে ভি ভোল্টেজ বাড়ানোর জন্য ধরো তোমার কিউ পরিমাণ চার্জ লেগেছে। কি বললাম, ভি ভোল্টেজ বাড়ানোর জন্য কিউ পরিমাণ চার্জ লেগেছে। যে কোনো একটা ধরো কোনো একটা কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরের তোমার ভি ভোল্টেজ বাড়ানোর জন্য তোমার কিউ পরিমাণ চার্জের দরকার হয়েছে। তাহলে যদি বলি একক ভোল্টেজ বাড়াবে, কি বাড়াচ্ছ 1 ইউনিট, তাহলে কি পরিমাণ চার্জ লাগবে, সেটা কত লাগবে বলো, কিউ বাই ভি। আর সেটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, সেটাকে আমরা বলি সি, ক্যাপাসিটেন্স। মানে ঘটনা হচ্ছে যে পার ইউনিট ভোল্টেজ বাড়ানোর জন্য আমার কি পরিমাণ চার্জ দিতে হয়, সেটাকে তার ক্যাপাসিটেন্স বলা হয়। কি বলা হয়, ক্যাপাসিটেন্স। তাহলে কি বললাম, কোনো একটা ক্ষেত্রে যে সি ক্যাপাসিটেন্স মানে হচ্ছে কোনো একটা আমি কন্ডাক্টরের মধ্যে কত পরিমাণে চার্জ দেব যাতে ভোল্টেজ ভি বৃদ্ধি পায়, মানে একক ভোল্টেজ বৃদ্ধি করতে কি পরিমাণে আমার চার্জ লাগবে, সেটা হচ্ছে তার ক্যাপাসিটেন্স। কি বলা হবে, ক্যাপাসিটেন্স। ওকে, আচ্ছা, এই ক্যাপাসিটেন্স তাহলে সি ইকুয়ালস টু ক্যাপাসিটেন্স কি লিখতে পারবো আমরা, ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস টু কিউ বাই ভি। সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে এই ঘটনাটা হচ্ছে আমরা এবার যে দেখো, আমরা যদি বলি সি এর ভ্যালু, ক্যাপাসিটেন্স ভ্যালু কার উপর নির্ভর করছে, তাহলে
কিউ এর ওপর আর ভি এর ওপর। যদি আমরা কিউ এর মান বাড়াই তাহলে ক্যাপাসিট্যান্সের মান কি হবে, বাড়বে। আর ভি এর মান যদি কমাই তাহলে ক্যাপাসিট্যান্সের মান বাড়বে, বা ভি এর মান যদি বাড়াই তাহলে ক্যাপাসিট্যান্সের মান কমে যাবে, তাই তো। আর যদি কিউ এর মান বাড়াই তাহলে ক্যাপাসিট্যান্সের মান কি হবে, বাড়বে। একদম রং কনসেপ্ট, ঠিক আছে। জানবে যদি বলা হয় এরকম যে কিউ এর মান যদি বাড়ানো হয় তাহলে ভি সি এর মান কি হবে, বাড়বে, তো কিন্তু এরকম ধরনের কোনো কনসেপ্ট হয় না। কি বললাম, এরকম কোনো কনসেপ্ট জানবে একদম একদম কি বলো গাঁজাখড়ি কনসেপ্ট, এটা কোনো মানে কিছুই নয়, এরকম ধরনের কোনো কনসেপ্ট হয় না। জানবে যে আমরা পড়েছি আরেকটা জিনিস জানবে যে ভি ইকুয়ালস টু কি হয়, আই আর, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। কি হয়, ভি ইকুয়ালস টু আই আর, যেখানে হচ্ছে ভি মানে ভোল্টেজ, আই মানে হচ্ছে কারেন্ট, আর আর মানে রেজিস্ট্যান্স। সেক্ষেত্রে আমরা জানি যদি ভি ইকুয়ালস টু আই আর এর ক্ষেত্রে আর ইকুয়ালস টু কত হয়, ভি বাই আই, ভি বাই আই, তাই তো। এবার দেখো এটা আমি বলছি কিরকম ভাবে, তাহলে ভি এর মান যদি বাড়ানো হয় তাহলে আই এর মান কি হবে, আর এর মান কি হবে, বাড়বে। ভি এর মান বাড়ানো হলে আর এর মান বাড়া উচিত, কারণ উপরে আছে। আর আই এর মান যদি বাড়ে তাহলে ভি এর আর এর মান কি, আই এর মান যদি বৃদ্ধি করি, কারেন্ট যদি বাড়ায় তাহলে আর এর মান কি হওয়া উচিত, কমা উচিত, তাই না। এরকম কোনোদিন হয় না, হ্যাঁ, এই দুটো ক্ষেত্রে বললাম এরকম জানবে কোনোদিন হয় না, কারণ জানবে এই আরটা এক্সক্লুসিভলি মেটেরিয়াল ডিপেন্ডেন্ট, ডাইমেনশন আরও অনেক কিছু আছে তার উপর ডিপেন্ড করে, কিন্তু কোনোদিন ভি আর আই এর উপর ডিপেন্ড করে না। তাহলে ভ্যালু অফ আর ডাজ নট ডিপেন্ড আপন ভি অ্যান্ড আই। সিমিলারলি এই যে ক্যাপাসিটেন্স এর মানটা কিউ আর ভি এর ওপর নির্ভর করবে না, ভালো করে মাথায় ঢুকে নাও। ক্যাপাসিটেন্সের মানটা দেখে মনে হচ্ছে কিউ আর ভি এর ওপর নির্ভর করে, কিন্তু ক্যাপাসিটেন্সের মান কোনদিন কিউ আর ভি এর ওপর নির্ভর করে না। সিমিলারলি যেমন এখানে বললাম যে আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও রেজিস্ট্যান্সের মানটা কোনদিন ভি আর আই এর ওপর নির্ভর করে না, ইট ডাজন্ট ডিপেন্ড অন ভি অ্যান্ড আই। সিমিলারলি ক্যাপাসিটেন্সের মানটাও কিউ আর ভি এর ওপর কোনদিন নির্ভর করবে না, মাথায় রাখবে। তাহলে স্যার কার ওপর নির্ভর করে, আমরা এসে বলছি। তাহলে আপাতত এটাকে পজ করে তুলে নাও। তাহলে আমরা কি পেলাম দেখো, ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস টু কিউ বাই ভি, ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস টু কিউ বাই ভি, যেখানে সি এর মান কিন্তু এই কিউ এর ওপর নির্ভর করে না আর ভি এর ওপরও নির্ভর করে না। তাহলে আমরা জানি, আমরা একটু আগে ভোল্টেজ বার করেছিলাম, কি বার করেছিলাম, ভোল্টেজ ভি ইকুয়ালস টু কি হয়, কে কিউ বাই আর, কে কিউ বাই আর, ওকে। তাহলে কে এর মান আমরা কত হয় জানি, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর, তাই না। ওকে, এবার দেখো যদি আমরা এই ভি এর মানটা এখানে পুট করো তাহলে সি ইকুয়ালস টু কিউ বাই 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর। ওকে, দেখো কিউ কিউ ক্যান্সেল হয়ে যাবে, কিউ কিউ কি হলো, ক্যান্সেল। তাহলে আমরা পাবো কি, দেখো সি ইকুয়ালস টু পাচ্ছ 4 পাই এপসাইলন নট ইন্টু আর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, এটাকে মার্ক করে রাখো। কি পেলাম, সি এর ভ্যালু পেলাম 4 পাই এপসাইলন নট ইন্টু আর। তাহলে সি এর এই ভ্যালুটা ডাইমেনশন ডিপেন্ডেন্ট, রেডিয়াস কতটা তার উপর ডিপেন্ড করে। আরিফ বাস, সি এর এই ভ্যালুটা কোনোদিন ভি আর কিউ এর উপর নির্ভরই করে না, ভোল্টেজের উপর নির্ভর করে না, আধানের উপর নির্ভর করছে না। এই সি এর ভ্যালুটা ডিপেন্ডেন্ট করছে কার উপরে, ডাইমেনশনের উপরে। কার উপরে, ডাইমেনশন ডিপেন্ডেন্ট প্রপার্টি। আর একটা ডাইমেনশন কত রেডিয়াস আছে, তাই না। তাহলে হচ্ছে সি এর ভ্যালুটা কার উপর নির্ভর করে, যে কন্ডাক্টর সেই কন্ডাক্টরের ডাইমেনশনের উপর নির্ভর করে, কার উপরে, কন্ডাক্টরের ডাইমেনশনের উপরে। তার সঙ্গে সঙ্গে আরও উপর জিনিসের উপর যে কি মিডিয়ামে আছে, তাহলে এটা প্রথম কথা, কন্ডাক্টর হলো একটা কি, মানে ক্যাপাসিটার একটা কি হলো, ডাইমেনশন বা মেটেরিয়াল ডিপেন্ডেন্ট প্রপার্টি। আর একটা আমি বলতে পারি কোন মিডিয়ামে আছে, তাহলে বলতে মিডিয়াম ডিপেন্ডেন্ট প্রপার্টি, মিডিয়ামের উপর ডিপেন্ড করে কোন মিডিয়ামে আছে এটা। ওকে, তাহলে একটা বললাম ডাইমেনশন ডিপেন্ডেন্ট, একটা মিডিয়াম ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে এক্সটার্নালি কোনো কিছু প্রেজেন্স আছে কিনা, কোনো মানে পরিবাহী বা কোনো কন্ডাক্টর, প্রেজেন্স অফ আদার কন্ডাক্টর ইন সারাউন্ডিংয়ে আদার কোনো কন্ডাক্টর প্রেজেন্ট আছে কিনা, এই তিনটে জিনিসের ওপর নির্ভর করে। তোমরা দেখবে, তোমরা যদি ছায়ার বই পড়ো তাহলে ছায়ার বইয়ের সেকেন্ড পাতায় এই তিনটে নাম কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, পরীক্ষার জন্য ভিভিআই স্টার মার্ক দিয়ে রাখো, এমআর লিখে রাখো, ঠিক আছে, অনেক সময় মনে রাখবে এটাকে। ওকে, কি বললাম যে ডাইমেনশনের, তাহলে ক্যাপাসিটারের মানটা, ক্যাপাসিটেন্স, সেই ক্যাপাসিটেন্স কার কার উপর নির্ভর করে, ডাইমেনশনের উপর নির্ভর করছে, মিডিয়াম ডিপেন্ডেন্ট প্রপার্টি, আর এর প্রেজেন্সে আরও সারাউন্ডিংয়ে অন্য কোনো মেটাল বা অন্য কোনো কন্ডাক্টর আছে কিনা তার উপর নির্ভর করে। এই তিনটে জিনিসের উপর কন্ডাক্টর বা ক্যাপাসিটেন্স নির্ভর করে থাকে। ওকে,
আচ্ছা, আমরা আর কি পড়বো এখান থেকে? ক্যাপাসিটারের আমরা দেখে নিই চার্জ একক, এটার একক কি হয়। তাহলে যদি এটার একক দেখতে যাও তাহলে এককটা বলা হয় সি, আমরা জানি সি ইকুয়ালস টু কি বললাম, সি ইকুয়ালস টু পড়েছি কিউ বাই ভি। কিউ ইকুয়ালস টু কি হচ্ছে, কিউ এর মান কত হচ্ছে কুলম্ব, তাহলে কুলম্ব পার, কুলম্ব লিখতে গেলে এখানে কুলম্ব লিখো সি ইউ এল এ এম বি, নইলে তোমরা ভুল করে বসবে। কুলম্ব পার ভোল্টেজ মানে ভোল্ট, তাই তো, ভোল্ট। আর এটাকে বলা হয় ফ্যারাড, কি বলা হয়, ফ্যারাড, ঠিক আছে, ফ্যারাডে ট্যারাডে করো না, ঠিক আছে, ফ্যারাড, ওকে। তাহলে এটা বললাম ফ্যারাড। এবার ফ্যারাডটা হচ্ছে, তাহলে ফ্যারাড মানে তাহলে ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের ইউনিট কি বললাম, এটা হচ্ছে ফ্যারাড, ওকে, ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড, ওকে। তাহলে এটা দেখো। আর আচ্ছা, এটা নিয়ে আমি একটু গল্প বলবো একটু পরে, এখন না, জাস্ট হোল্ড ইট। কি বললাম, ক্যাপাসিটেন্সের ইউনিটটাকে মনে রাখো, এটাকে ফ্যারাড বলা হয়, ওকে। আর একটা যদি বলি এখান থেকে মাত্রা কত হবে, তো মাত্রাটা বার করতে পারবে, তো মাত্রা বার করার দায়িত্ব তোমাদেরকে দিলাম। আমাকে তুমি এতে কমেন্টের মধ্যে জানাবে যে ক্যাপাসিটেন্সের মাত্রা কত হয়, পরীক্ষায় কিন্তু এসছে, হ্যাঁ, তো এটা পজ করে তুলে নাও, ওকে। তাহলে দেখো আমরা দেখলাম ফ্যারাড হচ্ছে কার ইউনিট, ক্যাপাসিটেন্সের ইউনিট, ওকে। আচ্ছা, তাহলে এবার আমরা জানি যে সাপোজ বললাম, ধরো একটা কোয়েশ্চেন দিচ্ছি তোমাদেরকে, কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে এসছেও এবং তোমার ওয়েস্ট বেঙ্গল যে এইচএস এর জন্য ইম্পর্টেন্ট, ওকে। তো দেখো আমি বলছি, যদি আমি একটা বলবো যে এক ফ্যারাড এম দিয়ে রেখে, এক ফ্যারাডের ধারকত্ব যেটা হবে, ধারকত্বের যে রেডিয়াস হবে সেটার মান কত বার করতে হবে। কি বললাম, এক ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট ধারকের কি বার করো, ব্যাসার্ধ বার করো, ব্যাসার্ধ নির্ণয় করো। এটা থেকে আরও কি লেভেলের কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি বলে দিচ্ছি। এক ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটা ধারকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি, অ্যান্সার করি চলো। সি ইকুয়ালস টু আমরা কি জানি, সি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি। ভি এর মান যদি বসতে দাও তাহলে সেক্ষেত্রে সি এর মান কত হয়, সি এর মান হয়ে যাবে দেখো 4 পাই এপসাইলন নট ইন্টু আর, কি হয় 4 পাই এপসাইলন নট ইন্টু আর। এটা তুমি কি পাও, ধারকের একটা ধারকত্ব সি ইকুয়ালস টু, তাই তো। এবার বলেছে কি, এই ধারকত্বের মান কত, এক ফ্যারাড, তাহলে আমি এখানে কত লিখতে পারি, 1 ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট ইন্টু আর। তাহলে আর এর মান কত হবে, আর ইকুয়ালস টু হবে 1/4 পাই এপসাইলন নট। আর তুমি জানো 1/4 পাই এপসাইলন নটের মান কত হয়, 1/4 পাই এপসাইলন নটের মান হচ্ছে স্যার 9 ইন্টু 10⁹, ওকে। আর এটা যেহেতু কিসে আছে, এসআই ইউনিট ব্যাসার্ধ, তাহলে বেশি মিটারে আসবে, কিসে আসবে, মিটার। তাহলে এক ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটা ধারকের ব্যাসার্ধ কত হচ্ছে স্যার 9 ইন্টু 10⁹। তাহলে এটা কি খুবই ছোট মান না, একদম স্মল, এইটুকুটা একদমই না, এটা প্রচুর বড়। কত বড় দেখো, পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। এটা দেখো পৃথিবীর ব্যাসার্ধ থেকেও বেশি, কি বললাম, পৃথিবীর ব্যাসার্ধ থেকেও বেশি। তার মানে এক ফ্যারাড বিশিষ্ট ক্যাপাসিটার তৈরি করা সম্ভব নয়। কি বললাম, এক ফ্যারাড বিশিষ্ট ক্যাপাসিটার তৈরি করা সম্ভব নয়। কোথায় তৈরি করবে, পৃথিবীর বাইরে গিয়ে, মানে পৃথিবীর বাইরে কোথায় স্পেসে গিয়ে তো তৈরি করা সম্ভব নয়। আর এত বড় ধারকত্ব আমাদের পাওয়া সম্ভব নয়, মানে এক ফ্যারাড বিশিষ্ট কোনো একটা ধারকত্ব আমরা তৈরি করতে পারবোই না, মানে ক্যাপাসিটার তৈরি করা সম্ভব নয় আমাদের পক্ষে। কারণ কি, এটার মানটা ডাইমেনশনটা তো পৃথিবীর ডায়ামিটারের থেকে, পৃথিবীর রেডিয়াসের থেকে বেশি রেডিয়াস হয়ে যাচ্ছে, তাই না। সেই জন্য আমরা কি করতে পারবো না, এটার ধারকত্ব এই লেভেলে তৈরি করতে পারবো না। সেই জন্য আমরা জেনারেলি ফ্যারাড শব্দটা ইউজ করতে পারি না, মানে ফ্যারাড শব্দটা নয়, ফ্যারাড ইউনিটটা আমরা ইউজ করি না। ফ্যারাডটা অনেক বড় ইউনিট হয়ে গেল, সেই জন্য আমরা ছোট ইউনিট ইউজ করবো, মাইক্রোফ্যারাড বা তোমার কি বলো মিলিফ্যারাডও যদি কম ইউজ হয়, ঠিক আছে। তবে ধরুন মানে পিকোফ্যারাড, ঠিক আছে, পিএফ, তো আমরা এরকম ধরনের শব্দগুলো ইউজ করব, কারণ এগুলো ছোট ইউনিট। মাইক্রোমাইট 10⁻⁶ তোমরা জানো, তাহলে ফ্যারাডটা যেহেতু বিশাল বড় ইউনিট হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা কি করব, ছোট আমরা ইউজ করব, সেটা হচ্ছে মাইক্রো, পিকো, তারপরে তোমার ন্যানো বা সাপোজ ধরো কি বলবো মিলি, এগুলো ইউজ করব, কারণ এক ফ্যারাড বিশিষ্ট ধারকত্ব আমরা তৈরি করাই সম্ভব নয়। তো পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে যে এক ফ্যারাড বিশিষ্ট ধারকত্ব কি তৈরি করা সম্ভব, তো কোশ্চেনে একদম উত্তর হবে না। উচ্চ মাধ্যমিক কোশ্চেনটা এসছে যে এক
ফ্যারাড বিশিষ্ট ধারকত্ব তৈরি করা সম্ভব নয়। কারণ হচ্ছে 1 ফ্যারাড বিশিষ্ট যদি ধারকত্ব তৈরি করতে হয় তাহলে তার ধারকের মান রেডিয়াস কত হবে 9 × 10⁹ মিটার, যেটার মান পৃথিবীর ব্যাসার্ধের থেকেও বড়। এই কারণের জন্য আমরা কি করতে পারবো না, 1 ফ্যারাড বিশিষ্ট ধারকত্ব আমরা তৈরি করতে পারবো না। ঠিক আছে, এইটা যখন যদি কোশ্চেনে পড়ে তাহলে এইভাবে তোমাকে উত্তরটা লিখতে হবে। ওকে, পজ করে লিখে নাও। ওকে, এবার দেখো সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, তবে ধারকত্বের মানটা কত হবে। এটা 2003-এও এসছে আর অনেক এতেও এসছে। জায়গাটা মানটা মনে রাখবে, এই কোয়েশ্চেনের অ্যান্সারটাই মনে রাখবে। হ্যাঁ, এমআর লিখে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য বলছি। পৃথিবীর ব্যাসার্ধ কত বলে 6400 কিলোমিটার, তাহলে আর এর মান কত, ব্যাসার্ধ কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে স্যার ব্যাসার্ধ ইকুয়ালস টু 6400 কিলোমিটার। তাহলে কত হবে 6400 ইন্টু 10⁻³ মিটার। ওকে, আচ্ছা এবার যদি কি করো তুমি দেখো, আমরা জানি কি ধারকত্ব সি ইকুয়ালস টু কি হয় 4πε0 ইন্টু আর, 4πε0 ইন্টু আর। আর এর মান দেওয়া আছে তোমাকে কত, দেখো এখানে যদি বসাও তাহলে পাবে কত, এটা হচ্ছে 4πε এর মান কত হয় 9 × 10⁹, তাহলে এখানে কত হবে 1/9 ইন্টু 10⁹ ইন্টু কত হবে 6400 ইন্টু 10⁻³ ফ্যারাড। তো এটা যদি করো তাহলে তোমার পাবে, যদি ফ্যারাড থেকে পরে চেঞ্জ করো তাহলে মানটা আসে জানবে, মনেই রেখে দেবে 711.1। যদি মনে রাখো 711 তাতেও কোনো কিছু যায় আসে না, মাইক্রোফ্যারাড। কি আসবে, মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে সি এর ভ্যালু যদি পৃথিবীর ব্যাসার্ধ সমান একটা তুমি ব্যাসার্ধ নাও, কি বললাম, পৃথিবীর ব্যাসার্ধের সমান একটা ব্যাসার্ধ নিয়ে তার ধারকত্ব বানাও, তার ক্যাপাসিটেন্স হচ্ছে 711 মাইক্রোফ্যারাড, তার ধারকত্বের মান হচ্ছে 711 মাইক্রোফ্যারাড। এটাকে আমরা মুখস্থই রাখবে মানটাকে, পরীক্ষায় ডাইরেক্ট কোয়েশ্চেন আসে আর এমনি কোয়েশ্চেনও তুমি করতে পারবে। ওকে, তো এই কোয়েশ্চেন এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল যেটা আমি করলাম। এরপরে আমরা আরও কয়েকটা কোয়েশ্চেন দেখে নেবো। ওকে, তাহলে দেখো 3 নম্বরে আমাদের কোয়েশ্চেনটা আমরা করে নেবো। এটা খুব ভালো কোয়েশ্চেন এটাও, হ্যাঁ একদম মার্ক করে রাখবে। এটা সেম টাইপ আর একটা টাইপ বলে দেবো, সেটা তোমরা বাড়িতে করবে। বলা হয়েছে একটি গলীয় তরল ফোটার ধারকত্ব বলেছে 1 ফ্যারাড। কি বলে দেওয়া হয়েছে, একটি গলীয় তরল ফোটার ধারকত্ব হয়েছে 1 ফ্যারাড। ঠিক আছে, তাহলে বলেছে এটির বিভাজনে 8টি সমান সমান ব্যাসার্ধের 8খানা তরল ফোটার সৃষ্টি হয়েছে। মানে একটা বড় গোলক ছিল ধরো, সেই গোলকটাকে ভেঙে বিভাজন করে আমরা কি করেছি 8খানা সমান ব্যাসার্ধের গোলক সৃষ্টি করেছি। তাহলে প্রতিটি যে ছোট গোলক পেলে সেই প্রতিটি ছোট গোলকের ব্যাসার্ধ কত হয় বলেছে। তাহলে প্রথম কথা আগে বড় গোলকের ব্যাসার্ধ নিয়ে নিই। তা ধরে নিলাম আমি বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, উত্তরে লিখছি কি বড় গোলকের ব্যাসার্ধ দিলাম, যে বড় গোলক যেটা আছে আমি 1 ফ্যারাড নিয়ে নর্মালাইজ করছি জায়গাটাকে দেখো। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে ধরো সি, কি বললাম বড় গোলকের ব্যাসার্ধ সি, আর এর বড় গোলক পরে লিখছি আমি। তাহলে বড় গোলক হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ হলো সি, আর সেটার মান কত হবে তোমরা জানো, সেটার মান কত হয় 4πε0 ইন্টু আর। ওকে, এবার এই গোলকটাকে ভেঙে কি করেছি আমি, আর ব্যাসার্ধে যে আর যেখানে কি হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, ছোট গোলক তৈরি করেছি গোলকটাকে ভেঙে, তাই তো কটা 8খানা। তাহলে আমরা বলতে পারি যে স্যার যে বড় গোলকের যে আমি ভেঙেছি ছোট গোলক পেলাম, তাহলে ছোট গোলককে মিলিয়ে তো বড় গোলকটা পাবো, বা বড় গোলকটাকে ভেঙেই তো আলটিমেট ছোট গোলকগুলোকে পাবো। তাহলে বড় গোলকটার যা আয়তন হবে এই 8খানা ছোট গোলকের বা ছোট জলকণার বা তরল কণার ব্যাসার্ধ কি হবে সমান, আয়তন সমান হবে। মানে কি বললাম, বড় গোলকটার যা আয়তন এই তার থেকে যেহেতু 8খানা তরল কণা সৃষ্টি হয়েছে বা ফোঁটা সৃষ্টি হয়েছে, সেই 8টা ফোঁটার আয়তনের কি হবে সঙ্গে সমান হবে। তাহলে আমি ধরলাম ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে ধরো ছোট হাতের আর, ছোট গোলকের ব্যাসার্ধ কত ধরলাম আমি, ছোট হাতের আর। ওকে, তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ যদি ছোট হাতের আর হয়, তাহলে তুমি বলো যে আমরা কি বলতে পারি যে আমাদের দেওয়া আছে, তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি, সারে কি হবে 4/3 পাই আর কিউব। বড় গোলকের আয়তন 8খানা ছোট গোলকের আয়তনের সঙ্গে সমান, তাহলে 8খানা ছোট গোলকের আয়তন কত হবে 4/3 পাই
ছোট হাতের আর কিউব, তাই না? তাহলে দেখো 4 কাটা পাই কাটা, সরি, ওকে। তাহলে পড়ে থাকছে দেখো আর কিউব ইকুয়ালস টু 8 ছোট হাতের আর কিউব, তাহলে বড় হাতের আর ইকুয়ালস টু পাবে 2r, কত হবে 2r। তাহলে ছোট হাতের আর ইকুয়ালস টু কত হবে, বড় হাতের আর বাই 2, হয়েছে। এবার তুমি বলো ছোট গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তার ছোট গোলকের ধারকত্ব কত হবে? ছোট গোলকের ধারকত্ব কত হবে? ধারকত্ব ইকুয়ালস টু ধরো সি ড্যাশ সমান, তুমি কি লিখতে পারো স্যার? সি ড্যাশ সমান লেখা যেতে পারে কি স্যার 4 পাই এপসাইলন নট ইন্টু ছোট হাতের আর। ছোট গোলকের জন্য ছোট গোলকের ধারকত্ব হলো সি ড্যাশ, ছোট গোলকের ধারকত্ব বা ক্যাপাসিটি সি ড্যাশ, তাহলে কত হলো 4 পাই এপসাইলন ইন্টু ছোট হাতের আর। তা তুমি যদি এখানে দেখো বড় গোলক এই আর এর মান বসাও, তাহলে কত হবে 4 পাই এপসাইলন নট আর বাই 2, আর বাই 2। এবার দেখো তুমি এই যে মালটা পেলে এইটা কার? এটা দেখো বড় গোলকের ব্যাসার্ধের কি, বড় গোলকের ব্যাসার্ধের ক্যাপাসিটেন্সের মান। তাহলে কি বলতে আমি সি বাই 2 বলতে পারি না, পাই না? সি এর মান কত 1 ফ্যারাড, তাহলে এখানে সি এর মান বসে দাও 1 ফ্যারাড, তাহলে কত হলো 1/2 ফ্যারাড, মানে ছোট গোলকের ব্যাসার্ধ কত হয়ে গেল হাফ ফ্যারাড, ওকে। তাহলে এটাকে তুলে নাও, তো এই পর্যন্ত হয়। এবার দেখো তুমি যদি কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে দিতে যে 8খানা ছোট গোলক ছিল, কোয়েশ্চেনটার অ্যান্সার বলবে আমাকে, হ্যাঁ, কমেন্টের মধ্যে। 8খানা ছোট গোলক যুক্ত হয়ে 8খানা ছোট গোলক যুক্ত হয়ে একটা বড় গোলক তৈরি করেছে, তাহলে তার কি হতো ক্যাপাসিটেন্স কত হতো আমাকে বার করে দিতে হবে, ঠিক আছে? সেই কোয়েশ্চেনটা তুমি বলে দিলাম, উত্তরটা আমাকে করে কমেন্টের মধ্যে জানাবে। তো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম, এর পরের দিন আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, ডোন্ট মিস দ্য সেশন। ক্লাসটা দেখো, মিস করো না। পরীক্ষাতে ধরো উচ্চ মাধ্যমিকে আসছে গ্যারেন্টি তুমি 5 মার্ক নিয়ে আসতে পারবে, ঠিক আছে? তো এখনকার মতো অল দ্য ভেরি বেস্ট, তোমরা পড়াশোনা করো। অসুবিধা হলে আমাদের অ্যাজ ইউজুয়াল টেলিগ্রাম চ্যানেল বা আমাদেরকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে দেখবে আমাদের কোয়েশ্চেনও আসছে এখন থেকে, তোমাদের জুনায়েদ স্যার বায়োলজির কোয়েশ্চেন সেট আপ পাঠাচ্ছে, আমিও পাঠাচ্ছি, আর সমস্ত আপডেটসগুলো তোমরা জানাবে, তোমাদের প্রবলেম হলে জানাও সেগুলোকেও, আর আমাদের কমেন্ট করো, কোয়েশ্চেনগুলোর আনসার করো, আর পড়াশোনা ভালো করো, ঈদকে খুব ভালোভাবে এনজয় করো। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য ভেরি বেস্ট।